হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে এখন? সাউন্ড মাস্ট বি ক্লিয়ার নাও। হ্যালো, আমাকে কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে? এখন কি সাউন্ড ঠিক আছে? একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে। ইয়েস, সাউন্ড ঠিক আছে, এক্সিলেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, মে পিস বি আপন ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ অপেক্ষা করার জন্য, ধৈর্য ধরে। সো আমরা আমাদের সেশন শুরু করে দিব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার কিভাবে ম্যাপ করা যায় এবং ক্যারিয়ারে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে কিছু গাইডলাইন প্রোভাইড করব। এবং আপনাদের সাথে আজকে যে লেসনগুলো শেয়ার করছি, এই সবগুলো লেসনই জীবন থেকে নেয়া, নিজের জীবন, কলিগদের জীবন, সিনিয়রদের জীবন, জুনিয়রদের জীবন থেকে নেয়া। ডেফিনেটলি এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা আমাদের ক্যারিয়ারে খুব সহজেই নিজের অগ্রগতিটা ধরে রাখতে পারবো। সো উই উইল বি এবল টু মেইনটেইন আ ভেরি গুড প্রগ্রেস ইন আওয়ার ক্যারিয়ার। সো আমি সেশনটা স্টার্ট করে দিচ্ছি। আর একটু আলোচনার বিষয় আছে, যেটা গতকালকে ইমেইলের বিষয়টা হয়েছে। আমরা ইমেইল আবার ঠিক করে সবাইকে পাঠিয়ে দিচ্ছি, সবাই আমরা পেয়ে যাব। আমরা জানতাম না জিমেইলের একটা ইস্যু হয়, জিমেইলে প্রতিদিন 500 ইমেইলস পাঠানো যায়, তারপরে আর পাঠানো যায় না। সো আই হ্যাড নো আইডিয়া দ্যাট দিস ক্যান হ্যাপেন। সো এটার কারণে আমাদের কালকে অনেকগুলো ইমেইল যায়নি। আমরা এগুলো সবই পাঠিয়ে দিব। এভরিওয়ান উইল গেট দ্য ইমেইল অ্যান্ড অল দ্য ফাইলস। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ ক্যান রিল্যাক্স অ্যাবাউট দ্যাট। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ অ্যাবাউট দ্য কুইজ। সো আমরা যে কুইজটা দিচ্ছি এটা প্র্যাকটিস কুইজ। এটাতে নিজের জানাটা ঝালাই হবে এবং আরো বেটার হবে। প্লাস আমরাও বুঝতে পারবো যে আমাদের লেসনগুলো কতটুকু ইফেক্টিভ হচ্ছে। যেমন গতকালকে ম্যাক্সিমাম মানুষ 6-এর উপরে পেয়েছে, 7-8 পেয়েছে, 9 আছে, 10ও আছে কিছু মানুষ। আমরা হয়তো ভবিষ্যতে নামগুলো প্রকাশও করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং ইন দ্য কুইজেস। সো লেটস স্টার্ট দিস সেশন। ওকে, তো আমরা কিছু মানুষের উদাহরণ দিয়ে আমাদের সেশনটা শুরু করব। ক্যারিয়ারের কথা যেহেতু হচ্ছে, এক একজন মানুষের ক্যারিয়ার এক এক ভাবে চলে এবং ক্যারিয়ারের চাকরি 1 বছর, 2 বছর, 5 বছর হলেও ক্যারিয়ারটা সারা জীবন লাস্ট করে। সো আমি এক একটা মানুষের স্টোরি বলবো, দেখি আমরা কারা গেস করতে পারি। এই মানুষটা পেটেন্ট অফিসে কাজ করা থেকে তার লাইফ শুরু করেছিলেন, প্রথম চাকরি ছিল সেটা। এবং সেখান থেকে তিনি অন্য আরেকটা ক্যারিয়ারে গিয়ে নিজেকে স্বনামধন্য একজন আবিষ্কারক হিসেবে, একজন বৈজ্ঞানিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। হু ইজ দিস পারসন? ছবি দেখে বোঝার কথা। নিশ্চয়ই আমরা ছবি দেখে বুঝতে পারছি কাকে দেখাচ্ছি। নান আদার দেন অ্যালবার্ট আইনস্টাইন। সো যারা যারা জয়েন করেছো, থ্যাংক ইউ। আইনস্টাইন বলতে পেরেছে আহাদ জাহিন সরকার, এক্সিলেন্ট। যারা সালাম দিয়েছো, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে মানুষটা, তাকে একটা নিউজ পেপার কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনার ক্রিয়েটিভিটি কম, আপনার ইমাজিনেটিভ ক্যাপাবিলিটি কম, এবং উনি পেশায় একজন কার্টুনিস্ট ছিলেন। আমি 5 সেকেন্ডস ওয়েট করব, দেখি তার মধ্যে কারা পারে। অনেকেই বলছে আইনস্টাইন, ইয়েস দে আর কারেক্ট। তাওহিদ পেরেছে, শাহরিয়ার, সামি, আব্দুল্লাহ নোমান, সিনথিয়া, শাহরিয়ার, আতকিয়া, রায়ান, অনেকেই পেরেছে। ছবি দেখার পরে তো ডেফিনেটলি ইটস ভেরি ইজি। সো পরের মানুষটা ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনিকে বলা হয়েছিল, ক্যান ইউ ইমাজিন, ওয়ান অফ দ্য বিগেস্ট স্টোরি টেলার্স। ডিজনির মুভিগুলো বিলিয়ন ডলারের উপর আর্ন করে, রেভিনিউ আসে। আর সেই মানুষটা, যিনি এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা, তাকে শুনতে হয়েছিল যে ইউ আর নট ইমাজিনেটিভ। তারপরে মানুষ যাকে দেখতে পাচ্ছি, তিনি মিলিটারি হিসেবে, তিনি আর্মিতে তার ক্যারিয়ার শুরু করেন, তার জব শুরু হয়, কিন্তু পরবর্তীতে সামথিং এন্টায়ারলি ডিফারেন্ট। দেখা যাক কারা পারে। স্ট্যানলি বলছে কয়েকজন, স্ট্যানলি না, কাছাকাছি, কার্টুনিস্ট যেহেতু বলেছিলাম, ওয়াল্ট ডিজনি। আবারও অনেকে রাইট আনসার দিয়েছে, মন্তেকুল টয়া, আব্দুল্লাহ নোমান, সিনথিয়া, স্বপ্নিল, তাসফিয়া, হাসান, অনেকেই বলছে স্লাইডের নিচের ওটা হাইড, সমস্যা নেই। শাহরিয়ার আজরাফ বলেছে ওয়াল্ট ডিজনি, কারেক্ট। সো মিলিটারিতে শুরু করে পরবর্তীতে ফ্রাইড চিকেন সেল করেন এবং ফ্রাইড চিকেন সেল করে সমস্ত পৃথিবীতে ফেমাস হয়ে যান। হু ইজ দিস পারসন? অলরেডি ইউ হ্যাভ গেসড ইট, আমি জানি।
কেএফসির ফাউন্ডার কর্নেল স্যান্ডার্স, ইয়েস, হি স্টার্টেড ইন দ্য মিলিটারি। কেন এটা বলছি, একটা পয়েন্ট আছে, আই এম গোয়িং টু কাম টু দ্যাট। তারপরের জন ট্রাক ড্রাইভার হিসেবে তার ক্যারিয়ার স্টার্ট করেন। এটা অনেকের জন্যই কঠিন হবে। আই নো ভেরি ফিউ পিপল উইল প্রবাবলি বি এবল টু অ্যান্সার দিস। সো লেটস সি, ট্রাক ড্রাইভার হিসেবে স্টার্ট করে পরবর্তীতে তিনি একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে এস্টাবলিশ করেন নিজের ক্যারিয়ারকে। লেটস সি হু ক্যান গেস দ্যাট রাইট। যারা যারা বলছে হ্যাঁ, তানহা কেএফসি রাইট, ইমরানুল বাশার কর্নেল স্যান্ডার্স রাইট, কেএফসি বলছে শাহরিয়ার আজরাফ রাইট, গুড টু সি ইউ আজরাফ। শারিয়া রহমান পার্থী বলছে কর্নেল, ইয়েস কারেক্ট, কেএফসি। তারপরেরটা ট্রাক ড্রাইভার থেকে ফিল্ম ডিরেক্টর, লেটস সি কে, দিস ইজ মিস্টার জেমস ক্যামেরন। সো হি স্টার্টেড অ্যাজ ট্রাক ড্রাইভার। ফ্রি টাইমে উনি ছবি আঁকতেন এবং সেই ছবি আঁকার থেকে ফিল্মের কনসেপ্ট, ফিল্ম মেকিং তার ইচ্ছার মধ্যে ছিল, স্বপ্নে ছিল, কিন্তু ওই নিজের ক্যারিয়ারটাকে কিছুদিনের জন্য স্টেবল করতে একটা ক্যাশ ফ্লো তো লাগে। সো শুরুতেই মুভিতে কাজ পাচ্ছিলেন না, সো হি স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ ট্রাক ড্রাইভার অ্যান্ড ইভেন্চুয়ালি হি মেড ইট হিয়ার। রজনীকান্ত কারা বলছে, আই এম নট শিওর, আমি জেনে দেখবো ব্যাপারটা। তারপরের জন্য একটা অবভিয়াস, হি স্টার্টেড অ্যাজ অ্যান অ্যাক্টর করে, হি স্টার্টেড অ্যান্ড দেন হি বিকেম দি অ্যাক্টর অফ বলিউড। সো কেন আমি এতজনের স্টোরি দিয়ে শুরু করছি, দ্য মেইন পয়েন্ট ইজ ক্যারিয়ারে আমরা এক একজন হয়তো যে চাকরিটা দিয়ে শুরু করছি ওটাকেই সারা জীবন করব না, বাট ইফ উই নো ইট ফ্রম দ্য স্টার্ট যে আমরা কি করতে চাই, আমাদের ইচ্ছা কি, হোয়াট উই এক্স্যাক্টলি ওয়ান্ট, দেন ইটস গোয়িং টু বি লেস পেইনফুল। আমি ইজি বলছি না, কিন্তু লেস পেইনফুল মানে নর্মালি কাজ করতে যতটুকু কষ্ট হতো, সাপোজ ট্রাক ড্রাইভার থেকে তারপর মুভি ডিরেক্টর হওয়াটা যতটা কঠিন ছিল, আগেই যদি অ্যাক্টিং এর লাইনে আসতাম তাহলে আরো তাড়াতাড়ি যেতে পারতাম। সো যত আমাদের ইনঅগ্রেশনটা, ওরিয়েন্টেশনটা রাইট ওয়েতে হয়, তত তাড়াতাড়ি আমরা আমাদের ক্যারিয়ারে পিকে পৌঁছতে পারি। আমরা কেএফসির কথা বলছি, কর্নেল স্যান্ডার্স কিন্তু অ্যাট দি এজ অফ 63 কেএফসি কে গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ হতে দেখেন। তো 63-তে যদি আমি সাকসেসফুল হই, ইটস এ গুড থিং, ইটস এ গুড মোটিভেশনাল স্টোরি। আমাদের এগিয়ে যেতে হবে, বাট এট দ্য সেম টাইম আমরা তো চাবো যে 33-তেই যাতে হয়, 25-এই যাতে হয়, যাতে করে আমি সমস্ত পৃথিবী ঘুরে বেড়াতে পারি, আমি মরিশাসে যেতে পারি, বালিতে যেতে পারি, আমি যাতে আরো যত সুন্দর জায়গা আছে, অ্যামাজনে যাওয়ার আমার খুব শখ আছে, ইচ্ছা আছে। সো আমরা চাবো যে আমাদের সাকসেসটা যাতে আগে আসে। সো হুইচ ক্যারিয়ার ইজ ফর ইউ, এটা বোঝার জন্য উই রিয়েলি নিড টু think about what we want to do in our career and what kind of a person we are, আমাদের ইচ্ছা কি, আমাদের ন্যাচারাল ট্যালেন্ট কি। তো ওখানে কথা বললে অনেক কথা বলার আছে, সো আমরা অতটাতে যাব না। আমরা একটা ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট দিতে পারি, যেটা এই লিঙ্কটাতে গেলে আমরা পাবো, হোয়াট ক্যারিয়ার ইজ রাইট ফর মি। সো আমি এটা সাজেস্ট করে আই এম মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। সো আমরা ইন্ট্রোডাকশন পার্ট শেষ করে ফেললাম। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য, এবং এখন আমরা আমাদের ক্যারিয়ার ম্যাপিং সেশনের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। সো ক্যারিয়ার ম্যাপিং এ আমরা প্রথমেই যে বিষয়টা দেখবো যে আমাদের আজকে লার্নিং আউটকাম কি, আমরা কি শিখতে যাচ্ছি। সো উই উইল লার্ন অ্যাবাউট হাউ টু শাইন ইন আওয়ার ক্যারিয়ার, হাউ উই ক্যান প্রগ্রেস। উই উইল লার্ন দিস নিউ কনসেপ্ট কল্ড ইকিগাই। এটা কি, খায় না মাথায় দেয়, কি করে, সে বিষয় সম্পর্কে আমরা জানবো, এবং ক্যারিয়ার হ্যাকস সম্পর্কে আমরা জানবো। সো লিয়াম নিসনের মিমিক্রি শুনতে চাচ্ছে জান্নাত, হবে। Let's move on to the session. So this is a little bit about me. You already know this. আমরা যাচ্ছি পরের সেশনে। সো ফার্স্টে আমাদেরকে নিজেদের ব্যাপারে জানতে হবে। We need to know who we are. এবং এজন্য আমি একটা ক্যারিয়ার ম্যাপ দিয়ে দিয়েছি সবাইকে। সো যদি আমরা নিজের ক্যারিয়ার এবং নিজের মোটিভেশন সম্পর্কে না বুঝি, তাহলে আমাদেরও এরকম প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। সো এই ফানি মিমটার মতো যদি আমাদের সিচুয়েশন আমরা না করতে চাই, আমরা ওই ক্যারিয়ার ম্যাপটা ওপেন করে সেখানে নিজেদের ব্যাপারে ইনফরমেশন দিতে পারি। সো এরপরের পয়েন্ট হচ্ছে 7 স্টেপস ফর সাকসেসফুল ক্যারিয়ার প্ল্যানিং। এটা আমরা একটু ব্রিফলি দেখব আজকে। আমি আগেও বলছি আজকে একটু ইনফরমেটিভ বেশি হবে। গতকাল যেমন অনেক মোটিভেশনাল ছিল, আজকে স্টোরিজ অ্যান্ড মিমিক্রি সবই থাকবে। আই এম গোয়িং টু সুইচ ফ্রম টাইম টু টাইম, বাট আজকে আমরা বেশ কিছু ইনস্ট্রাকশন দিব, বিকজ আজকে আমরা ইনফরমেটিভ রাখতে চাই। And here are the 7 steps. So ফার্স্টে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট দরকার। আমরা কোনটা ভালো পারি, কোনটা খারাপ পারি, স্ট্রেংথ উইকনেস এইসব অ্যানালাইসিস দরকার। দেন একটু মার্কেট রিসার্চ বলতে
আমাদের যেই চাকরিটা করার ইচ্ছা সেটার মার্কেটের ডিমান্ডটা কেমন আছে এবং কোন স্কিলগুলো দরকার যেগুলো এখনো আমার নেই। Once I've realized that, then we will develop the skills. তো তারপরে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোথায় চাকরি করতে চাই, কোন জায়গাতে আমরা শুরু করতে চাই, এবং শুরুতেই না গিয়ে আমাদেরকে একটু অ্যাকশন প্ল্যান নিতে হবে কিভাবে এগোবো, এবং সেটার উপর একটা রিভিউ করতে হবে এবং নিজের চয়েসটা অন্যদের সাথে একটু চিন্তা করে আলোচনা করে নিতে হবে। সো নো দাই সেলফ বাট হাউ, ইয়েস নেওয়াজ বলেছে, আমি পয়েন্টটা নিচ্ছি। এবং এক সেকেন্ড, আমি এখানে মনে হয় একটা ব্যানার রেখে দিচ্ছিলাম। ওকে, সো নাও ইটস ইভেন বেটার। সো আমি যে ক্যারিয়ার ম্যাপটা দিয়ে দিয়েছি পাওয়ার পয়েন্টটা, ওখানে আমরা আরো আলোচনা দেখবো, ওখানে লেখার জায়গা আছে এবং ইকিগাই কনসেপ্টটাও ওখানে আছে। সো পরবর্তীতে আমরা ওখানে ইনপুট দিয়ে দিব। সো আজকে আমরা কতক্ষণ কথা বলছি? অলরেডি উই আর 11 মিনিটস ইন, সো দ্যাটস গুড। আমরা এখন ইকিগাই কনসেপ্টটা সম্পর্কে জানবো। ইকিগাই কনসেপ্টটা একটা জাপানিজ ওয়ার্ড থেকে আসছে, জাপানিজ কনসেপ্ট। এটার মানে হচ্ছে রিজন ফর বিইং, কেন আমরা এক্সিস্ট করি, আমরা কেন এই পৃথিবীতে থাকছি। সো আমরা যে বিষয়টাতে কাজ করি, আমাদের যে পেশা, স্টিভ জবসের একটা কথা আছে আমরা জানি যে, এবং এটা অনেকে আবার কনফুসিয়াসেরও কথা বলা হয়, কনফুসিয়াসেরও উক্তি যে ইফ ইউ ডু সামথিং দ্যাট ইউ লাভ, দেন ইউ নেভার হ্যাভ টু ওয়ার্ক ফর এ সিঙ্গেল ডে ইন ইউর লাইফ। মানে তোমার চাকরিটা যদি যা ভালোবাসো সেটা নিয়েই হয়, তাহলে কখনো মনে হবে না যেটা একটা চাকরি। আমি যখন রাত 3টায় কোনো একটা বই নিয়ে বসে আছি, আই রিয়েলি এনজয় ইট। Or when I'm trying to learn new kind of mimicries, that also gives me a lot of fun and it also gives me a lot of purpose, যে এটা দিয়ে আমি মানুষজনকে এন্টারটেইন করতে পারবো, আমার সেশনে মানুষজনকে রাখতে পারবো। তো আমি দেখাবো। অ্যান্ড ইকিগাই কিভাবে কাজ করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লেখা আছে। সো একটা একটা করে আমরা ব্রেকডাউন করে দেখি এবং আমরা আমাদের ক্যারিয়ার ম্যাপে এই টেবিলটা পাবো। সো ইকিগাইয়ের একটা বিষয় হচ্ছে আমার গিফট এবং ট্যালেন্ট, মানে আমি কিসে ভালো। Okay, so imagine I'm good at mimicry. Okay, that's one of my gifts or my talents, and I can use it. And if I can get the chance to use it, then people will find it funny. People will enjoy it. They will like it. That's interesting. Good. এটাতে আমি ভালো, এটাতে আমার প্যাশন আছে কিনা, হ্যাঁ আমার এটা করতে ভালো লাগে, কিন্তু আমি প্রফেশনালি এটাকে ডিজায়ার করি কিনা। ডু আই ওয়ান্ট টু বি আ কমেডিয়ান, আ স্ট্যান্ড আপ কমেডিয়ান, মিমিক্রি করছি সব জায়গাতে গিয়ে, শাহরুখ খানের মিমিক্রি করছি, অথবা সিলভেস্টার স্ট্যালোনের মিমিক্রি করছি, I'm going to talk about something, বাট আমি এটা প্রফেশনালি করতে চাই না। ইট ইজ সামথিং দ্যাট আই ডু অন দ্য সাইড, সামথিং দ্যাটস ফানি, সামথিং টু কিপ ইউ গাইস এনগেজড টু দিস ট্রেনিং। এরপরের বিষয়টা হচ্ছে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে চাই সোসাইটিতে, অর্থাৎ পৃথিবীর কি দরকার। পৃথিবীর আমার চোখে পৃথিবীর অনেক কিছুই দরকার, এর মধ্যে আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট ইন দ্য স্কিল ডেভেলপমেন্ট এরিনা। সো আমি চাই যে মানুষজনের স্কিল গ্রো করবে এবং আমি ওরকম ইম্প্যাক্টফুল ট্রেনিং দিব। আমাদের ট্রেনিং ডিজাইন করা ওই ওয়েতে, ইউ হ্যাভ সিন যে আমরা বিভিন্ন ধরনের স্টেপে বিভিন্নভাবে অর্গানাইজ করে লেসনগুলোকে প্যাকেজ করে প্রোভাইড করছি, আবার পরবর্তীতে অ্যাসেসমেন্টও হচ্ছে। সো ইউ আর রিয়েলি নট বিং এবল টু গো আউট অফ দিস, মাথায় ঢুকতেই বাধ্য। আমরা ইন অ্যান নাটশেল পাবলিশ করছি, যেখানে আবার পুরোটা কিন্তু আমরা গুছিয়ে বলছি যে এই 6টা পয়েন্ট অ্যাটলিস্ট তোমার বুঝতেই হবে। সো এটা ডিজাইন করতে অনেক সময় লাগে। সো যেহেতু পৃথিবীর এটা দরকার, you can already feel that I'm very passionate about it. So you need to find out what you want to contribute to society, and the final thing, the most important thing for your career, because you also need this, হিন্দিতে বলে রোকরা, রাইট? পয়সা চাইয়ে, the green, the cash, the money. So টিকে থাকার জন্য, ভালো লাইফ কাটানোর জন্য, লাইফের স্ট্যান্ডার্ড হাই রাখার জন্য we need money. Money can't buy happiness, অনেকেই বলে, বাট অ্যাটলিস্ট মানি ক্যান বাই ইউ সিকিউরিটি। তো এই কারণে আমাদেরকে এটাও বের করতে হবে যে আমরা কোন কাজটার জন্য পেইড হতে পারি, কোনটাতে আমাদের ট্যালেন্ট এনাফ আছে বা আমরা এনাফ ওখানে ইনভেস্ট করতে চাই। সো আমরা যখন 4টা বিষয়কেই এক করে বুঝতে পারবো, তখন আমাদের ইকিগাইটা আমাদের সামনে রিভিলড হবে। সো আমি কি লাইক করি, এটা একটা প্রশ্ন এসেছে যে আমি কিভাবে বুঝবো আমি কি লাইক করি। ওয়েল, এই কোয়েশ্চেনটা নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা করতে ভালো লাগে, কোনটা করলে মনে হয় যে আমি 5 ঘন্টা, সাপোজ আমি যদি 4 ঘন্টা একটা বই নিয়ে বসে থাকি আমার অনেক ভালো লাগবে, আমি যদি টানা 5টা মুভি দেখি আমার অনেক ভালো লাগবে, আমার প্রতিদিন ভালো লাগে না, বাট একদিন পর পর বেশ ব্যায়াম করতে আমার ভালো লাগে, বেশ মোটিভেশন আসে। সো এই বিষয়টা আমাকে
মোটিভেট করে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। যেমন গিটারের ক্ষেত্রে আমি গিটার বাজানো শিখেছি একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, তারপর শিখতে গেলে অনেক ধৈর্য লাগে এবং বসে বসে ওই একটা থেকে একটা ফ্রেটে টিং টাং করে যাওয়া, তারপরে মাইনর কর্ড মেজর কর্ডস বুঝা, তারপরে হচ্ছে 7 সাস কর্ডস আছে। ইটস কমপ্লিকেটেড। গিটারের ওই জায়গাতে গিয়ে আমি আটকে গেছি, কারণ আমার এনাফ ভালো লাগে না। তা আমার এখন প্রতিদিন হয়তো 3 ঘন্টা টাইম দিতে হতো যদি আমি গিটারে আরো ভালো হতে চাইতাম। সো এই কারণে বুঝতে হবে যে কোনটা আমার কাছে বেশি ভালো লাগে। যেটা ভালো লাগবে ওটাতে যত সময় দেই কোনো সমস্যা নেই। নেক্সট আমি যে পয়েন্টটা আসছি, সার্টিফিকেট। সো যারা পরে জয়েন করেছে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি সার্টিফিকেটের পয়েন্টটাতে আবার কন্টিনিউ করব। আমাকে মনে হয় প্রফেসরের সাথে তুলনা করা হচ্ছে। ইয়েস, থ্যাংক ইউ ফর নোটিসিং। যদিও কোনো ব্যাংক ডাকাতি করার আমার কোনো ইচ্ছা নাই, বাট ইটস অলরাইট। থ্যাংক ইউ ফর দ্যাট। সো সার্টিফিকেশনস আমাদের ক্যারিয়ারের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমাদেরকে ক্রেডিবিলিটি দেয় লাইফে। আমরা যতই ট্যালেন্টেড হই না কেন, অন্য কোনো মানুষ এসে যতক্ষণ না বলছে যে হ্যাঁ মানুষটা ট্যালেন্টেড, হ্যাঁ মানুষটা পারে, ততক্ষণ কেন যেন সোসাইটি একসেপ্ট করতে চায় না। Your parents definitely have given you a lot of pain for your GPA 5, তাই না? গোল্ডেন 5 এর পিছনে দৌড়াদৌড়ি, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য দৌড়াদৌড়ি, এরপর বেতনের জন্য, ভালো বেতনের চাকরির জন্য, তারপরে বিয়ের জন্য, তারপর বাচ্চার জন্য। সো প্যারেন্টসরা যে প্রেশারটা দিতে থাকে কেন? কারণ সমাজ কি বলবে, লোকে কি বলবে। সো এই সার্টিফিকেট এবং এই ধরনের অ্যাকমপ্লিশমেন্ট দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারে সমাজকে বুঝাতে পারি যে না আমি কিছু করলাম। সো আমি অনেকগুলো সার্টিফিকেটের লিস্ট দেখাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিং এর জন্য কিছু সার্টিফিকেশন আছে, কিছু সার্টিফিকেট লাগে। গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, সো সেখানে এসিসিএ আছে, সিএ আছে, সিপিএ আছে, সিআইএমএ আছে, আরো আছে। তবে আমি আমাদের দেশে যেগুলো মোটামুটি পপুলার সেই নামগুলো বলছি। সাপ্লাই চেনের জন্য সিএসসিএ আছে, প্রিন্স 2, পিএমপি, এগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সেস, অ্যাজাইল, 6 সিগমা, এগুলো কিছু সার্টিফিকেট আছে। তারপর ফিনান্সের জন্য সিএফএ আছে, ফিনান্সের জন্য আরো আছে, তবে এখানে আমাদের দেশে এটা অনেক বেশি প্রচলিত। এবং নেটওয়ার্কিং এর জন্য সিসিএনএ, সিসিএনপি, সিসিআই, এগুলো আছে। মার্কেটিং এর জন্য সিআইএম আছে একটা, এবং এনএলপি একটা কোর্স যেটা আমি করে এসেছি, সেটাও মার্কেটিং এ আমরা করতে পারি। এছাড়া আই এম শিওর ইউ গাইস নো মেনি আদার কোর্সেস আউট দেয়ার। সো কোনো একজন মেন্টরের কাছে গিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা। আমরা জানি যে মেন্টর হচ্ছে আমাদের লাইফের সেই মানুষগুলো যাদের কথা আমরা শুনি এবং যাদের কাছ থেকে আমরা ইনফরমেশন পাই যে কি করব, কিভাবে করব। মেন্টর কিভাবে চুজ করব সেটা নিয়েও আমাদেরকে বুঝতে হবে। এমন কাউকে চুজ করব যে 1 নম্বর ভালো মানুষ, আমার ভালো চায়, সে আমাকে অ্যাবিউজ করবে না কোনোভাবে বা আমার অ্যাডভান্টেজ নিবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে ওই মানুষটা এমন কিছু অ্যাচিভ করে ফেলেছেন যেটা আমি অ্যাচিভ করতে চাই। সো আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটা আরেকজন অ্যাচিভ করে ফেলেছে, তার মানে সে জানে যে এই রাস্তায় কোন কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, কোন জায়গায় গর্ত আছে, কোন জায়গাতে দাঁড়ালে সাথে সাথে গিয়ার এক লেভেল উপরে উঠে যাবে। সো এই অ্যামেজিং বিষয়টা মেন্টররা আমাদের প্রোভাইড করতে পারেন। তখন তাদের কথা শুনে আমরা আমাদের ক্যারিয়ার আরো এগিয়ে যেতে পারি। এ কারণে আমরা যেমন রকি মুভিতে সিলভেস্টার স্ট্যালোন যে ক্যারেক্টারটা প্লে করেন, রকি বালবোয়া, তার সাথে তার কোচ থাকে। সো রকি ওয়ার্কআউট করতেছে, দেন মিকি এসে বলে কাম অন রকি, রকি ইউ ক্যান ডু ইট, রকি কাম অন হোয়াট ইউ গোনা ডু, কাম অন রকি। সো এটা আমার খুবই ফেভারিট একটা সিন এই মুভির। ওভারঅল আরো একটা সিন আছে যেখানে স্পয়লার দিলাম না, বাট রকি এবং মিকের যে ইন্টারাকশনটা ভেরি ইন্টারেস্টিং। এবং আরো অনেক এরকম মেন্টরের সিন আছে স্টার ওয়ার্স এর পুরান মুভিগুলোতে। ওবি-ওয়ান কেনোবির সাথে লুক স্কাইওয়াকারের যে ফ্রেন্ডশিপটা, যে মেন্টরশিপটা, সো ওবি-ওয়ান কেনোবি তাকে শিখায় কিভাবে কি করতে হবে। এরকম প্রচুর মুভিতে আমরা দেখবো যে একটা ফাদার ফিগার থাকে বা একজন মেন্টর থাকেন। সো আমাদের লাইফটা যদি একটা মুভি হতো, সেখানেও মেন্টর দরকার এবং মেন্টরদের থেকে আমাদের সাজেশন এবং টিপস নিতে হবে। সো আমরা কিছু ট্রেড দেখি। আচ্ছা, বাই দ্য ওয়ে মানুষ, তোমরা যারা দেখছো আমাদের বিলাভেড ওয়াইপিএস পার্টিসিপেন্টস ট্রেনি, তারা অনেকে কোয়েশ্চেন করছে, আমি কোয়েশ্চেনগুলো একটু পড়ি। এবং আমাদের সাথে ইউ গাইস নো যে আরিফ নিজামী ভাইয়া আজকে জয়েন করবেন। আরিফ নিজামী ভাইয়া আমাদের সাথে কথা বলবেন। উনি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার এবং এন্টারপ্রেনিউর। উনি সিএসসি তে পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্সে। সো উনি ওনার টিপস এবং ক্যারিয়ারে আমাদের কি কি করা দরকার এবং পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল বিষয়ে কিভাবে খেয়াল রাখতে হয় সে বিষয়ে কথা বলবেন। সো ওনাকেও আমরা কিছুক্ষণ পরে ইনভাইট করব।
তো কয়েকটা কোয়েশ্চেন নিচ্ছি যে হবি অ্যান্ড প্যাশনের মধ্যে পার্থক্য কি। হবি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমন কিছুকে বলি যেটার থেকে আমার কোনো আর্নিং এর ইচ্ছা নেই, আর্নিং এর আশা নেই। প্যাশনের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে হবিটা একটা অ্যাক্টিভিটি, রাইট? সো এটা আমি করছি, আর প্যাশন একটা ইমোশন যেটা আমি ফিল করি কোনো কিছুর প্রতি। আমার হবির মধ্যে আমার প্যাশন আছে, ব্যাপারটা এরকম যে প্যাশনটা আমার হার্টের একটা ক্রাইটেরিয়া, যেটা আমি কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে ফিল করি। যেমন আমার হয়তো ব্যায়াম করার প্রতি প্যাশন আছে, ব্যায়াম করতে আমার ভালো লাগে, সো ব্যায়াম অ্যাক্টিভিটিটা হচ্ছে হবি, আর প্যাশনটা হচ্ছে ওই ইচ্ছাটা। তাসিন বলছে যে একজন যদি দুইটাতে ভালো হয়, ইটস ইম্পসিবল টু মেক আ ব্যালেন্স, ইফ ইয়েস হাউ? দুইটা জিনিসে যদি হয়, সবসময় লাইফে একটা বিষয় হয় যে আমাদের কিছু বেসিক ক্যাপাবিলিটি থাকে, আমরা যদি একটা সিস্টেম ফলো করি তাহলে আমরা সেটাকে বাড়াতে পারি। দ্যাটস অবভিয়াস, আমরা সবাই এটুকু বুঝি। সো যখন আমার দুইটা হবি আছে বা দুইটা বিষয় আমি প্যাশনেট, তখন আমার যেই দিনের তো 24 ঘন্টার একটা লিমিট আছে, তো আমি ভাগ করে ফেলছি। সো দেন উই হ্যাভ টু বি কমফোর্টেবল যে আমার দুইটাই অনেক ভালো লাগে, আমি দুইটাই করব। যেমন কেউ হয়তো গানও ভালো গান, আবার তার গিটার বাজানোর স্কিলও ভালো, সো তার জন্য ইচ্ছা যে আমি দুইটাই ভালো করব। তাহলে তার ধরে নিতে হবে যে এই দুইটাতে সময় দেওয়ার পর আমার যে স্যাক্রিফাইসটা করতে হবে, এটার জন্য আমি রেডি আছি। কিন্তু একই সাথে আমি লেজেন্ডারি গিটারিস্ট হব, আবার লেজেন্ডারি সিঙ্গার হব, এই দুইটা জিনিস করার পাশাপাশি যদি আমরা ফ্যামিলি মেনটেন করতে চাই, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। বিকজ একটা জায়গাতে এক্সিলেন্ট হওয়ার জন্য, অ্যাওয়ার্ড উইনিং মানুষ হওয়ার জন্য অনেক হিউম্যান আওয়ার্স ইনভেস্ট করতে হয়। সো আমি এখন আবার একটু পয়েন্টে আসছি। আরেকটা লাস্ট কোয়েশ্চেন নেই, যেটাকে আমি প্রফেশনালি নিতে চাই না বাট করতে ভালোবাসি, সেই বিষয়টার সাথে কিভাবে ডিল করব। সো যদি প্রফেশনালি নিতে চাই না কিন্তু করতে ভালোবাসি, এটা শুক্র শনিবারে করার মতো, উইকেন্ডে করার মতো একটা বিষয়, সিফাত শাহরিয়ার। সো দ্যাটস বেসিকলি ইট। সো এখন কয়েকটা জাস্ট আমি পয়েন্ট কভার করব যে আমরা যারা নিজেদের ব্যাপারে একটু জানি তাদের সম্পর্কে বলি যে কোন কোন জবে কোন ধরনের স্কিলগুলো সাধারণত রাইট ফিট হয়। যেমন মার্কেটিং এবং সেলসে যারা কাজ করতে চায়, তারা পিপল ফ্রেন্ডলি হলে, তাদের প্রেজেন্টেশন স্কিল ভালো হলে, তাদের মানুষকে কনভিন্স করার স্কিল যদি ভালো হয়, তারা যদি আর্টের ব্যাপারে প্যাশনেট হন, তাহলে মার্কেটিং এবং সেলসে কাজ করাটা সুবিধা হয়। এবং আরো একটা বিষয় আছে, ইফ দে লাভ, বিশেষ করে সেলস এর মানুষ, ইফ দে লাভ মানি, ইফ দে আর প্যাশনেট অ্যাবাউট মানি, এটাও তাদেরকে মোটিভেট করে এই ক্যারিয়ার প্যাথে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে নাম্বারস এর ব্যাপারে স্ট্রং হওয়া লাগে, একটু সিস্টেম্যাটিক হতে হয়, একটু রিস্ক অ্যাভার্স থাকে। অ্যাকাউন্টেন্টরা সবসময় খুঁজেন যে কোথায় কিভাবে আমি টাকা বাঁচাবো এবং কোন জায়গা থেকে আমি আমার কোম্পানিকে আরো সেভিং এনে দেবো। সো তারাও প্যাশনেট অ্যাবাউট মানি হন, এবং ওই খেয়ালটা করতে পারলে তারা আরো উপরের দিকের অ্যাকাউন্টেন্ট হতে পারেন, অ্যান্ড দে ক্যান ইমপ্রুভ ফাস্টার অ্যান্ড ফাস্টার। সো ফিন্যান্সের দিকে কারা বেটার হবে? যাদের নাম্বার পার্সন, নাম্বারসের সাথে তারা ভালো কুইকলি মেন্টাল ম্যাথ করতে পারেন। ক্রিয়েটিভিটিও দরকার হয়, কারণ ইনভেস্টমেন্ট করার জন্য আমাদেরকে প্রবলেম সলভ করতে হয়, বুঝতে হয় যে কোন বিষয়টাতে বা কোন পোর্টফোলিওতে আমি ইনভেস্ট করব, কোন জায়গাতে আমি রিস্ক ডাইভার্সিফাই করব। এবং নিয়মিত কিন্তু ফিন্যান্সের ওয়ার্ল্ডে অনেক চেঞ্জ হচ্ছে, ফিনান্সিয়াল ওয়ার্ল্ডের সাথে ইকোনমি জড়িত, গভর্নমেন্টের অনেক পলিসি চেঞ্জ হয়, সে কারণে ক্রিয়েটিভ থাকতে হয়, শিখতে হয় এবং নতুন অপরচুনিটি খুঁজতে হয়। প্রেজেন্টেশন অবশ্যই দরকার, আইডিয়াস কমিউনিকেট করতে হয়, এবং প্যাশন ফর মানি এটাও দরকার। এইচআরে যারা কাজ করতে চান, পিপল ফ্রেন্ডলি হওয়া লাগে, সিস্টেম্যাটিক হওয়া লাগে। উই নো দ্যাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পুরো গাইডলাইন থাকে, কমপ্লায়েন্স ইস্যু থাকে, কনফিডেন্সিয়ালিটি থাকে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী লেভেল 2 তে আবার আলোচনা করব। সো আমি ড্র্যাগ অন করছি না। পারসুয়েশন স্কিল আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতে পারসুয়েশন স্কিল লাগে। ইয়েস, বিকজ উই ওয়ার্ক উইথ হিউম্যান বিইংস। আনলেস উই আর এ কম্পিউটার প্রোগ্রামার যার একটাই কাজ সারাদিন কোডিং করা, আমাদেরকে পিপল স্কিল বাড়াতেই হবে, এবং পারসুয়েশন তার মধ্যে একটা। আর ইভেন কম্পিউটার ইঞ্জিনিয়াররাও যখন প্রমোশন পেতে চান, একটা লেভেলের পরে তাদেরকে টিম লিডার হতে হয়, এবং টিম লিডার হতে গেলেই ইউ নিড টু হ্যাভ হিউম্যান স্কিলস, ইউ নিড টু হ্যাভ পিপল স্কিলস অ্যান্ড পারসুয়েশন, পাবলিক স্পিকিং। These skills then definitely become very important for you. HRM এর সার্টিফিকেট কি জিজ্ঞেস করেছে আঞ্জুমান। সো HRM এর সার্টিফিকেটের মধ্যে পিজিডি আছে, পোস্ট গ্রাজুয়েট HRM আছে, এবং HRM এর জন্য NLPO ইজ আ কোর্স দ্যাট ক্যান বি ইউজফুল। সো এটাও ইউজ করা যায়, আরো আছে, আমি শিওর আমি রিসার্চ করে আরো ডিটেল জানাবো। তো প্যাশন অ্যাবাউট লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং, এটাও এইচআর এর জন্য, মানুষের জন্য একটা রিকোয়ারমেন্ট। সাপ্লাই চেইনে কেউ যেতে চাইলে
নাম্বার পার্সন হওয়া লাগে, সাপ্লাই চেনে নাম্বারস নিয়ে ডিল করতে হয়, প্রেজেন্টেশন লাগে, নেগোসিয়েট করতে হয়, অনেক নেগোসিয়েট করে যারা সাপ্লাই চেনে কাজ করেন, এবং ক্যালেন্ডার ফোকাসড, ডেট ফোকাসড। বিকজ আই ডোন্ট নো ইফ ইউ গাইস নো দিস, বাট আরএমজি তে যারা কাজ করেন বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসে, ওখানে দেখা যাবে যে আমি একটা যখন চুক্তি করি, একটা নেগোসিয়েশন হয়, ওখানে এটাও লেখা থাকে যে একদিন যদি দেরি হয় কত টাকা লস হয়। সো আমার এক ফ্রেন্ডের কথাই বলি যে তাদের একজন মার্চেন্ডাইজার, তাদের কোম্পানির, হি ফরগট টু সেন্ড এ কনফার্মেশন ইমেইল, এবং এই কনফার্মেশন ইমেইলটা না যাওয়ার কারণে ক্লায়েন্ট ওটা রিসিভ করে নাই। পরবর্তীতে ওই ফ্রেট যেটা টাইম মতো যাওয়ার কথা সেটা অনবোর্ডই করা হয় নাই। তখন ক্লায়েন্ট বলছে যে আচ্ছা তোমার এটা তো আর শিপে আসতেছে না, আর আমার সাথে তোমার ডেডলাইন হচ্ছে আর 10 দিন পর, এর মধ্যে শিপে পাঠানো সম্ভব না, তুমি আমাকে এয়ার কার্গো করে পাঠাও। এয়ার কার্গো করে পাঠানোর জন্য $50,000 এক্সট্রা খরচ করতে হয়েছে। সো ইউ ক্যান ইমাজিন যে ডেট ভুলে গেলে বা এরকম টাইম ম্যানেজমেন্ট ইস্যু হলে কত প্রবলেম হতে পারে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড অলসো দ্য লাস্ট থিং ইজ সিস্টেম্যাটিক হতে হবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যানালিটিক্যাল স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস, ডিটেল ওরিয়েন্টেড হওয়া লাগে, ডিজাইন থিঙ্কিং ইজ আ বিগ পার্ট। কিভাবে আমি চিপসেট ডিজাইন করব বা কিভাবে আমি কোনো প্রোগ্রাম ডিজাইন করব, ওটার জন্য ডিজাইন থিঙ্কিং ইম্পর্টেন্ট। তারপর একাডেমিশিয়ান যদি হতে চাই, ফ্যাকাল্টি, টিচার, এই লাইনে ডিটেল ওরিয়েন্টেড, রিডিং স্কিলস, রাইটিং স্কিলস, অ্যানালিটিক্যাল স্কিলস, রিসার্চ স্কিলস এর দরকার। যারা ডাক্তার হতে চায়, আমাদের সাথে বিএমএসএস এর অনেক স্টুডেন্টরা আছেন, সো তাদের জন্য বলছি যে ডিটেল ওরিয়েন্টেড হতে হয়, ডাক্তারদের অনেক পড়তে হয়, শার্প মেমোরি দরকার হয়, অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়াতে হয়, কারণ প্রবলেম বুঝতে হয় রোগীর, রিসার্চ স্কিলও দরকার হয়, তাদের অনেক জানতে হয়, এবং কমিউনিকেশন অনেক ইম্পর্টেন্ট রোগীদের সাথে কথাবার্তা বলার জন্য। আমরা কিন্তু অনেকে পরবর্তীতে বিসিএস এও যাব, সো বিসিএস এর জন্য শার্প মেমোরি, নিউজ ওরিয়েন্টেড হওয়া এবং রিডিং স্কিল এগুলো প্রয়োজন থাকে। কমিউনিকেট করতে হয় ইন্টারভিউর সময়। সো আমরা আর লাস্টে ছিল রাইটিং। সো বিসিএস আমরা জানি লিখতেও হয়। সো আমি এখন ইনভাইট করব আমাদের গেস্টকে। জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি একটু ইনভাইট করে আসি, স্ট্রিমে নিয়ে আসবো। এবং এখন আমরা দেখবো যে একটা ভালো ক্যারিয়ার মেইনটেইন করার জন্য কি কি করতে হয়। গিভ মি আ সেকেন্ড, আমি একটু ঠিক করে নেই। সো আমরা আমাদের গেস্টকে ইনভাইট করতে যাচ্ছি, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের গেস্ট আমাদের সাথে জয়েন করবেন। স্টে উইথ মি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর হিম, ইউ ক্যান অলরেডি প্রিপেয়ার দেম। How many of you have heard about him? আমাদের গেস্টকে, আমাদের গেস্টের ব্যাপারে কারা কারা আগে থেকে জানি বা শুনেছি? লেট মি নো। So give me a second. তো আমি ইনভাইট করতে যাচ্ছি আরিফ নিজামী ভাইয়াকে। হি ইজ দ্য সিইও অফ প্রেনার ল্যাব, এবং উনি ফেসবুক ডেভেলপার সার্কেলেরও কমিউনিটি লিডার, অ্যান্ড হি ইজ অলসো অ্যান আইভিএলপি অ্যালামনাই ফ্রম ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, অ্যান্ড হি he's a very proactive person, and he's won multiple awards, and he also works with Bangladeshi government regularly. So ওনার কাছ থেকে আমাদের অনেক কিছুই জানার আছে, শেখার আছে। সো আমি আর সময় না নিয়ে আরিফ ভাইকে ইনভাইট করি আমাদের শোতে। হ্যালো আরিফ ভাইয়া। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমার মাইকটা একটু অন করতে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন না? এভরিথিং ক্লিয়ার? ইয়া গ্রেট। সো আমারটাও অডিবল, রাইট? অডিবল, হ্যাঁ। You can hear it. So আরিফ ভাইয়া, আমরা কথা বলছিলাম ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে, এবং ক্যারিয়ারে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার। সো আমার যেহেতু বিবিএ ব্যাকগ্রাউন্ড, আমি চিন্তা করলাম যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাইরে ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে যদি কোনো এক্সপার্ট মানুষকে আনা যায়,
একই সাথে you're a very successful entrepreneur as well, so you can talk about those two areas এবং ওখানে কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে, ইয়াং প্রফেশনালরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তারা কিভাবে প্রোগ্রেস করতে পারবে? অ্যাবসলিউটলি। সো তোমার অনেক ধন্যবাদ, আপনার শোটা অনেক এনগেজিং হচ্ছে এবং আমি আসলে দেখছিলাম, সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং এবং মানে অনেক অডিয়েন্স দেখছে, কমেন্ট করছে, ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে এবং মাশাআল্লাহ আপনাকে আসলে কিন্তু প্রফেসরের মতো লাগছে। সো কি যেন বলে, ভুলে গেলাম, বুয়েনাস নোচেস, আচ্ছা ভুলে গেছি, আমি স্প্যানিশটা শেখার চেষ্টা করবো, দেখি। আমি মাঝে মাঝে মিমিক্রি করি আরিফ ভাই এখানে, যেমন শাহরুখ খানের মতো, এই আরিফ ভাই কেসে হ্যাঁ আপ, বহুত আচ্ছা লাগা আপকো মিলকে। সো আমি চেষ্টা করছি যে প্রফেসরটা একদিন করে দেখাবো। তো প্লিজ ভাইয়া কন্টিনিউ করেন। অ্যাবসলিউটলি শিওর। সো আমি আসলে খুব একটা প্রিপেয়ার মানে যে অনেক কিছু করেছি তা না, সো মেবি আই ক্যান জাস্ট গো উইথ দ্য ফ্লো ইনশাআল্লাহ, এন্ড শিওর আমরা একটা কনভারসেশনের মতন কিছুটা ডিসকাশন করতে পারি। সো আমি যেটা শুরু করব, আচ্ছা প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ারিফাই করে দেই। আমি আপনার সেশনটা দেখছিলাম, সো আপনি বলেছেন আমি সিএসসি থেকে গ্রাজুয়েট করেছি। আমি আসলে সিএসসি থেকে করিনি, আমি ট্রিপল ই থেকে করেছি, ট্রিপল ই থেকে। ও আই এম সরি, আচ্ছা। সো triple E graduate, okay, so then you can talk about also switching your department and absolutely the challenges you faced. Absolutely. So আমার একটুখানি আগে থেকে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেই। সো আই born and brought up in Old Dhaka, সো এবং ঢাকাতেই হচ্ছে মোটামুটি মেজর লাইফটা তো যাচ্ছে গিয়েছে। সো আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই গ্রাজুয়েশন করেছি, কিন্তু আসলে ওই গ্রাজুয়েশনে মানে ট্রিপল ইতে ঢোকার কিছুদিন পরে 6 মাস 1 বছর পরে আমি যেটা বুঝতে পারলাম যে আমার আগে থেকে যে প্যাশনটা ছিল অ্যাকচুয়ালি কম্পিউটার্স নিয়ে বা এই কোডিং নিয়ে, ব্লগিং নিয়ে, ওইটা আসলে মানে দ্যাট ওয়াজ হিউজ। সো ওইটাকে আমি আসলে মানে ইউনিভার্সিটি লেভেল থেকেই অনেক চালাচ্ছিলাম, আমি অনেক আগে থেকে, আর স্কুল লেভেল থেকেই এগুলো করতাম আর কি, ব্লগিং করতাম ইন্টারনেটে। তখন তো ব্লগিং ওয়াজ হিউজ থিং আর কি, ব্লগিং করাই সবচেয়ে টেকি জিনিস। সো ব্লগিং করতাম, সামওয়্যার ব্লগ থেকে মনে হয় স্টার্ট করা। সামওয়্যার ব্লগেরও অনেক আগে, সামওয়্যার তো এসেছে মনে হয় মানে ওটার থেকে অনেক আগে। আমরা যখন ব্লগিং করতাম তখন হচ্ছে জিও সিটিজ ছিল ইয়াহুর, সেটা 2004 সালের দিকে, অ্যাবসলিউটলি অনেক দিন আগে ওটা। তারপর হচ্ছে যে ব্লগ স্পট ছিল, আর অনেক কিছু ছিল। তারপরে সামওয়্যার ইন এসেছে, সামওয়্যার ইনও বাংলা ব্লগিং করেছি, বাইরেও ব্লগিং করেছি। সো ওটা একটা মানে অ্যাঙ্গেল ছিল ঠিক। সো ইউনিভার্সিটিতে ওঠার পরে এবং আমি ইউআই তে যখন গেলাম, সো তখন দেখলাম যে দ্য ওয়ার্ল্ড ইজ হিউজ আসলে। সো আমি যখন স্কুল কলেজে ছিলাম এই জিনিসটাকে এতটা ধরতে পারিনি, এবং অ্যাজ এ মানে যেহেতু আমি একটু কোডার এন্ড এভরিথিং, সো ইউ ক্যান অ্যাজিউম যে আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম আগেই এবং এখনো আছি অবশ্য। সো এটা তো আছেই, কিন্তু ভার্সিটিতে গিয়ে দেখলাম যে মানে সো মেনি থিংস আর হ্যাপেনিং, রাইট? যে ফর এক্সাম্পল স্কুলে শুধু স্কাউটস ছিল বা এগুলো ছিল, কলেজেও মোটামুটি এরকমই ছিল, খুব একটা কিছু ছিল না। কিন্তু ইউনিভার্সিটিতে যে দেখলাম অনেক ক্লাব, অনেক অ্যাক্টিভিটি, অনেক কিছু হচ্ছে, দ্য ওয়ার্ল্ড ইজ হিউজ আসলে। অনেকজন আসছেন, স্পিকারস আসছেন, কথাবার্তা বলা যাচ্ছে, নেটওয়ার্কিং করা যাচ্ছে। সো আমি যেটা শুরু করলাম মানে আমার কাছে অনেক ফ্যাসিনেশন লাগতো যে এত কিছু চলতেছে পৃথিবীতে, সো আই শুড বি মানে ডু সামথিং টু মানে ডু মাই পার্ট। সো আমি যেটা শুরু করলাম, আই স্টার্টেড ডুইং এভরিথিং। আমাদের ইউনিভার্সিটিতে যত কিছু হতো, আমি যদিও ট্রিপল ই, এবং আমাদের ট্রিপল ইর লোকজন এগুলা কম করতো, সো বেশিরভাগ বিবিএ এবং সিএসসি হতো। তো সিএসসি যা হয় বা বিবিএ যা হয়, এসএ রাইটিং থেকে শুরু করে কোডিং, হ্যাকাথন, হোয়াটএভার, I also know Arif যে you also worked in UNICEF organization-এও you were an active member. Absolutely. So AMUN মডেল ইভেন্ট করতাম, তারপরে হালকা পাতলা কিছু দিন ডিবেটও করেছি। সো ইট ওয়াজ মানে হিউজ, অনেক কিছু চলছে, এন্ড আই ওয়াজ জাস্ট ইন্টারেস্টেড টু ডুইং থিংস। আমার মানে কমিউনিকেশন স্কিলস তখন অনেক খারাপ, আই ক্যান নট ইভেন লাইক টক ইন ফ্রন্ট অফ পিপল, অনেক খারাপ অবস্থা ছিল। সো কিন্তু আমি চিন্তা করলাম যে এটা করতে হবে, আমি যদি এটা নিয়ে বসে থাকি আমি সারা জীবন এরকম করেই চলে যাবে, আমি কিছু না করেই আমি মানে লাইফ চলে গেল, আমি এটাতে মানে আই এম নট ইন্টারেস্টেড ইন দিস, আমি এটাকে নিতে পারি না। তো আই ট্রাইড যে যেটা আমার খারাপ ওটা বেশি করে করো, তাহলে ওটাই ভালো হবে আর কি। তো এইভাবে আমি সব করা শুরু করলাম। তো এই জন্য আমার সিএসসির সাথে আরো বেশি অ্যাক্টিভিটি হয়ে গেল, কারণ আমার যখনই দেখা যেত স্কুল ইউনিভার্সিটিতে কিছু হচ্ছে, আমি একমাত্র ট্রিপল ই থেকে, আর সবাই হচ্ছে সিএসসির অথবা সবাই বিবিএ, যদি যখন ডিবেট টিবেট ওখানে হতো বা এমইউএন হতো, সবাই বিবিএ, আমি একই ট্রিপল ই। বা যখন হচ্ছে ইয়া হতো, ট্রিপল ই আরো কয়েকজন ছিল অবশ্যই অ্যাক্টিভ, আর দু একজন ছিল আমাদের ব্যাচের খুবই অ্যাক্টিভ অবশ্য, মানে বাট নাম্বার লো। সো
সেখান থেকে মানে স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্য টেক কমিউনিটিস। মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার, এটা এখনো অনেক পপুলার, তখন তো একদম নতুন নতুন আসলো। সো ইউআই তে আমরা লঞ্চ করলাম। তারপর হচ্ছে আমরা গুগল ডেভেলপার গ্রুপ হচ্ছে, যেটা হচ্ছে মানে পুরো বাংলাদেশে কাজ করতো, ওটা নিয়ে কাজ করা শুরু করলাম 2012-13 দিকে, এবং সেটা নিয়ে আমার অনেক চমৎকার এক্সপিরিয়েন্স। আমি প্রায় 4-5 বছর ওটার সাথে মানে ক্লোজলি কাজ করেছি, এখনো করছি, তখন আরো অনেক বেশি ক্লোজলি কাজ করে সারা বাংলাদেশে আমরা ঘুরে বেরিয়েছি, মানুষকে কোডিং শিখিয়েছি। সো তারপরে হচ্ছে হোয়াটএভার। সো আমি এটা বলার উদ্দেশ্যটা কি ইন্টারেস্টিং, মানে যে ক্যারিয়ার চেঞ্জের গল্পটা আনার জন্য আসলে। সো আমার যখন ট্রিপল শেষ হলো জব, মানে আমার গ্রাজুয়েশন শেষ হলো, আমি তখনও মানে আমি শিওর আমার ট্রিপল জবই করতে হবে আসলে। সো অফকোর্স আমার গ্রাজুয়েশনটা শেষ হয়েছে, আই থট যে এটা, তখন আমার দেশের অবস্থা একটু খুব একটা মানে ভালো না। সো একজন আমার আব্বু বললো, আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে মানে 13 অক্টোবর অর সামথিং, তো আব্বু বললো 2-3 মাস একটু রেস্ট করো, ঠিকঠাক হলে জানুয়ারিতে জব টব করো আরামে। কিন্তু আমি আমি চিন্তা করলাম যাক কুল, আব্বু বলছে আর কি চিন্তা, আমি এখন রেস্ট করবো। কিন্তু ওটা করার ফলে যেটা হলো, আমি দেখা গেল আমার এই যে অনেক যে অ্যাক্টিভিটি ছিল, গুগল ডেভেলপার গ্রুপের সাথে কাজ করতাম, তখন প্রাইম মিনিস্টার অফিসের সাথে কাজ করেছি, তারপরে মাইক্রোসফটের স্টুডেন্ট পার্টনার, এগুলো অনেক কিছু মিলে অনেক কিছু অ্যাক্টিভিটি হয়ে গেছে। দেখা গেল আমার গ্রাজুয়েশন শেষ করার পরে আমার কাছে 7টা জব অফার ছিল, এবং সবগুলোই মাশাআল্লাহ অনেক আর কি প্রমিসিং এবং ভালো, এবং কোনোটাই ট্রিপল রিলেটেড না, অবশ্যই টেক রিলেটেড, সিএসসি রিলেটেড, টেক রিলেটেড। অ্যাবসলিউটলি। সো এটা আর কি আমি এই গল্পটা বলতে অনেক পছন্দ করি, বিকজ মানে আমার জন্য এটা আর কি আনএক্সপেক্টেড ছিল। আমি চিন্তা করেছিলাম সেগুলো করি, ভালো কথা, ওই যে আপনি ইকিগাইয়ের কথা বলছিলেন, যেগুলো আমার প্যাশন, আই উইল কিপ ডুইং দিস, কিন্তু এটাকে যে ক্যারিয়ার এবং লাইফও হয়ে যাবে, এটা মানে ওয়াজ নট পার্ট অফ মানে হিউজ প্ল্যান, হয়ে গিয়েছে মাশাআল্লাহ। সো ওখান থেকে আমি হচ্ছে ওই প্রাইম মিনিস্টার অফিসের A2I প্রোগ্রাম ছিল, তো সেখানে আমরা জয়েন করলাম বেসিসের জয়েন্ট কোঅর্ডিনেটর হিসেবে, ওখানে কাজ করেছি। তারপরে গুগল বাস একটা প্রজেক্ট গুগল লঞ্চ করেছিল, আমরা প্রায় 5 লাখ স্টুডেন্টদেরকে টেক ইয়ার করেছি, ওখানে কাজ করেছি। তারপর হচ্ছে আমার কোম্পানি লেটস ডু সামথিং, তো সেখানে হচ্ছে তারপরে হচ্ছে আমরা 2015 মাঝের দিক থেকে বা শেষের দিক থেকে আমরা কোম্পানিটা নিয়ে ফুল টাইম আর কি সময় দিচ্ছি। প্রেরণা ল্যাব নিয়ে, সোশ্যাল গুড কোম্পানি, রাইট। সো এখানে আমাদের স্টুডেন্টদের জন্য যে টেকওয়ে গুলা, আর যারা ইয়াং প্রফেশনাল তাদের জন্যও, যে নিজেদের কমিউনিকেশন স্কিলকে আমরা আপগ্রেড করতে পারি, বাট এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফ থেকেই, ইউনিভার্সিটির নিজের ডিপার্টমেন্টের বাইরে অন্যান্য ক্লাবগুলা, অন্য জায়গায় কি হচ্ছে, প্লাস একই সাথে ওভারঅল কোনো স্টুডেন্ট অর্গানাইজেশন আছে কিনা। আমরা নাম শুনলাম ইউনিসেফের, এটার পাশাপাশি কিন্তু যারা একজন জিজ্ঞেস করেছে যে ইউএন এর কাজ করার জন্য কিভাবে ডেভেলপ করব, ইউনিসেফ ক্যান বি ইওর ফার্স্ট স্টেপ। এটার পাশাপাশি ভিবিডি আছে, জাগো আছে, এরকম অনেক অর্গানাইজেশন আছে, বিওয়াইএলসির অনেক প্রোগ্রাম আছে। সো আমরা এক্সপ্লোর করি বাইরের ওয়ার্ল্ডটাকে, অপরচুনিটি চলে আসবে আমাদের কাছে। বাট অফকোর্স উই হ্যাভ টু মেইনটেইন দ্য ওয়ার্ক এথিক্স। আই এম শিওর আরিফ ভাইয়া হ্যাজ শোন পিপল সার্টেন স্কিলস, যেটার কারণে তার 7টা চাকরি একদম রেডি। সো এই অপরচুনিটিটা কতজনের হয়। তো ভাইয়া আমি আবার একটু বলবো যে এখন অন্টারপ্রেনারে আবার যখন শিফট হলো, সো অ্যাজ এন অন্টারপ্রেনার হাউ ডিড ইউ ফেস দ্য চ্যালেঞ্জেস, এবং এখানে কেউ কেউ উদ্যোক্তাও হতে চায়, সো তাদেরকে কোন হিউম্যান কোয়ালিটি গুলো বা কোন স্কিল গুলোর দরকার চর্চা করতে হবে যাতে তারা বেটার অন্টারপ্রেনার হতে পারে? অ্যাবসলিউটলি। সো আমি একটু মানে দুইটা জিনিস ভাগ করে বলি, মেবি খুব জলদি যদি 2-3 মিনিটে বলতে পারি। সেটা হচ্ছে মানে টেক প্রফেশনাল বা আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল হতে চাই, এবং এটা সিএসি হোক বা আমি যে অ্যাঙ্গেলে যাই না কেন। সো আপনি যেটা বলছিলেন আসলে, সো ইউ সেড মোস্টলি দ্য মেজর ইম্পর্টেন্ট থিং, এগুলো আপনি অলরেডি শেয়ার করেছেন। তারপর সেটা হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে যে প্রবলেম সলভিং স্কিলটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ইঞ্জিনিয়ার, যে কোনো ধরনের প্রফেশন বা যে কোনো সেক্টরে আছেন, এর মানে হচ্ছে ইউ হ্যাভ টু মানে সলভ সামথিং। যে একটা যে মানে নর্মাল যে একটা নলেজ আছে, ফর এক্সাম্পল ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে নলেজগুলো আছে, এগুলাকে দিয়ে অ্যাপ্লাইড কিছু একটা করতে হবে। ইঞ্জিনিয়ারিং ইজ লাইক অ্যাপ্লাইড সায়েন্স, রাইট? সো অ্যাপ্লাই করে কিছু একটা সলভ করতে হবে, কিছু একটা বানাতে হবে। এর জন্য এই জ্ঞানটা অনেক মানে ইম্পর্টেন্ট দরকার। সো আমার কাছে মনে হয় ইটস লাইক মোস্টলি যে ইউ হ্যাভ টু ডু সামথিং, and it doesn't matter যে মানে what is your CGPA or something or whatever, কিন্তু এই যে জ্ঞানটা যে হ্যাঁ আমাকে যাই একটা দেখ, আমার মেবি 2 দিনের জায়গায় 7 দিন লাগতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আমাকে এটা সলভ করতে ওই ক্যাপাবিলিটিটা, ওই কনসেপ্টটা বা ওই স্কিল, ইন্টারেস্ট এগুলো থাকতে হবে আসলে। সো কম্পিউটার বা ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ারের জন্য অ্যালগরিদমস এগুলো বুঝতে পারা অনেক বেশি ইম্পর্টেন্ট। বেসিক যে অ্যালগরিদম গুলা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকেই দেখা যায় যে কোডিং শিখছি, কোডিং অনেক পারছি, কিন্তু অ্যালগরিদমের কনসেপ্ট গুলা যদি মানে ক্লিয়ার না থাকে, তাহলে ভেরি টাফ টু ওয়ার্ক
মানে লং টার্ম সাস্টেইন করার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। এবং যদিও বেশিরভাগ ইঞ্জিনিয়ারকে আমরা মানে মনে করি যে আচ্ছা ইন্ট্রোভার্ট, অবশ্যই ইন্ট্রোভার্ট মনে করি না, আসলে অনেকে ইন্ট্রোভার্ট, কিন্তু এটার ভিতরেও একটা মানে ইয়ে আছে, কি বলে, একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে ইউজারের ইন্টারাকশনটা বোঝা, যে ইউজার আসলে কি চাচ্ছে বা কি করবে। আমার একটাতে যে আসলো, ও আসলে করবে এটা কি, ও কোথায় ক্লিক করবে, কোথায় দিলে ও এটা বুঝতে পারবে। এই ইউজারের নলেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অ্যাজ এ অবজারভার হিসাবে ইউজারকে অবজার্ভ করতে পারতে হবে, বুঝতে পারতে হবে যে মানুষ আসলে কি চাচ্ছে, কি করবে এবং কি করতে পারে, এই জিনিসটা। আর হচ্ছে যে এখন যদি আমরা মানে এন্টারপ্রেনারশিপের দিকে আসি, সো এন্টারপ্রেনারশিপটা আসলে সবাই বলে যে এটা একটা রোলার কোস্টার রাইড, এবং এখানে নার্ভটা অনেক শক্ত হতে হয় প্রথম কথা। ফর এক্সাম্পল, আমি যদি যে কোনো বিপদে একটু ভয় পেয়ে যাই বা একটু টেনশন করে ফেলি, তাহলে মেবি একটুখানি টাফ এই জিনিসটা লং টার্ম সাস্টেইন করা। 1-2 মাস 4 মাস হতে পারে, বাট লং টার্ম সাস্টেইন করা অনেক টাফ। এবং আমার পার্সোনালি একটা জিনিস মনে হয়, অ্যাজ এ এন্টারপ্রেনার আপনাকে মানে 3 জনকে খুশি রাখতে হয়। একটা হচ্ছে যে প্রথম ইউর টিম, আপনার যারা মানে টিম মেম্বার আছে তাদেরকে হচ্ছে ইউ হ্যাভ টু ডিল উইথ দেম, মানে পিপল ম্যানেজিং, পিপল হ্যান্ডেলিং যে পাওয়ারটা, ওটা থাকতে হবে। ইউ হ্যাভ টু মেক হ্যাপি ইউর ক্লায়েন্টস, যাদের সাথে কাজ করছেন না কেন, ক্লায়েন্ট B2B হতে পারে, B2C হতে পারে, যেই হোক। আর একটা হচ্ছে অলসো ইউর ফ্যামিলি। সো এই 3টা এরিয়াকে হচ্ছে ইউ হ্যাভ টু মানে কি বলবো মেনটেন করতে হবে, হ্যান্ডেল করতে হবে। সো এই পিপল হ্যান্ডেলিং জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অনেক জরুরি শেখা। ডিসিশন গুলা মেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট, ডিসিশন মেক করতে পারতে হবে, এবং এটা কিন্তু একটা প্রসেস, ডিসিশন মেক করা একটা প্রসেস, এবং এটা একটা সায়েন্স। এটা নিয়ে আসলে মানে পড়ালেখা করা উচিত, যে হাউ ইউ মেক ডিসিশনস, গুড ডিসিশন, ব্যাড ডিসিশন, এবং হাউ ফাস্ট ইউ মেক দেম। কারণ একটা টিমের যখন দায়িত্ব, তো আমিও রোজ ফিল করি যে আমার টিম যত ভালো কাজ করুক না কেন, আমি যদি একটা ভুল ডিসিশন নেই, যে বিশেষ করে কোভিড-19 যাচ্ছে, ফর এক্সাম্পল, আমি এখানে একটা ভুল অ্যাপের পিছিয়ে সময় দিলাম, আমার টিম কাজ করেছে 100%, অনেক ভালো করেছে, অ্যাপ বানিয়েছে, কিন্তু আমি যদি ওই চিন্তাটা না করতে পারি যে এখন আমি কোন অ্যাপটাতে বা কোন প্রজেক্টটাতে কাজ করব, কোনটাতে কাজ দিলে আমার 2-3 মাসে কাজ দেবে, এটা যদি আমি ভুল ডিসিশন নেই, ইটস নট গোইং টু ওয়ার্ক। সো ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং সব থেকে উপর হচ্ছে মানে পিপল হ্যান্ডেলিং, আসলে ক্লায়েন্টদেরকে মেনটেন করা, বুঝতে পারা ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টকে আমি ওটা দিতে পেরেছি কিনা, আমার টিম হ্যাপি আছে কিনা, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে অনেকেই মানে ইয়া করে, যে ফর এক্সাম্পল আমি জাস্ট ইয়া থেকে বেরোলাম, ভার্সিটি থেকে বেরোলাম, এবং আমি মেবি একটা স্টার্ট আপ করলাম, কিন্তু আমার পার্সোনাল একটা সাজেশন হচ্ছে যে মানে একটুখানি চেষ্টা করা, যদি কোনো জায়গায় অ্যাটলিস্ট ইন্টার্নশিপও করা যায়, 6 মাস জব করা যায়, 1 মাস জব করা যায়, আমার একটু প্রেফারেড হচ্ছে ওটা করে আসা। এটার রিজন হচ্ছে প্রসেসটা বুঝতে পারা। ফর এক্সাম্পল, আমি কিছু জায়গায় জব করেছি, এটুআইতে এবং হচ্ছে তারপরে গুগল বাস প্রজেক্টে, কিন্তু ওর সাথে আমি আবার কোম্পানি চালাতাম, সো আমি মানে অনেক বেশি ইনভলভ ছিলাম তা না জবে আর কি। সো ওই প্রসেসটা যদি আমি না জানি, তো আমার টিম মেম্বার আমার কাছে কি চায় বা ওদের কি নিড, এটা কিন্তু বুঝতে পারাটা খুবই টাফ আর কি। সো এইটা বুঝার জন্য হলেও, প্রসেস শেখার জন্য হলেও আসলে জব করা বা ইন্টার্নশিপ জব করা করে নিলে ভালো। একটা কোয়েশ্চেন আসছে বারবার ভাইয়া, যে ইউনিস্যাব, সো আমি বলি যে ইউনাইটেড নেশনস এর যে স্টুডেন্টদেরকে এনগেজ করা যে প্ল্যাটফর্মটা, ইউনিসেফ না, সেফটা হচ্ছে চিলড্রেনদের জন্য। সো ইউনিসেফে রেজিস্ট্রেশন করতে কি করতে হয় এটা জানতে চাচ্ছে। এটা অনলাইনে সার্চ করলেই আমাদের পাওয়ার কথা। জি, আর একটুখানি ওটার সাথে অ্যাড করি, এখন কিন্তু আরো অনেক অপরচুনিটিস আছে আসলে, শুধু ইউনিসেফ ছাড়াও ইউএন ভলেন্টিয়ার্স বলে একটা আছে, অর্গানাইজেশন আছে এখন, ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার্স। ওখানে পার্ট হয়ে যাওয়া অনেক বেশি ইজিয়ার। ইউনিসেফে হচ্ছে ইমিউন বা এগুলা রিলেটেড বেশি কাজ হয়, ওটা একটু প্রসেস, অনেক কিছু চুজ করে অনেক কিছু যায়। ইউনিসেফ মানে ভলেন্টিয়ার্স এর পার্ট হওয়াটা একটু ইজিয়ার, এবং হচ্ছে যে এটাতে অনেক ভ্যারাইটিস অফ ওয়ার্ক থাকে, সো ওইটাও দেখা যেতে পারে, ইউনাইটেড নেশন অনলাইন ভলেন্টিয়ার্স বলে সম্ভবত, ইউএনভি। রাইট। সো আমরা কিছু কুইজ দিচ্ছি মাঝখানে আমাদের অডিয়েন্সের জন্য, ট্রেনিরা দেখি এই বিষয়টা সম্পর্কে জানে কিনা, যে যখন একটা টাইম অ্যাসাইন করা হয় একটা টাস্কের জন্য, সো ওই টাইমটাকে কি বলা হয়, আমরা কোম্পানিতে কি বলি, ক্যারিয়ারের জন্য যারা রেডি হচ্ছে তারা কয়জন জানি এই টাইমটাকে কি বলা হয়। এবং আরিফ ভাই, আই এম শিওর ভাইয়া হাসবেন বিষয়টাতে, যে এটা অনেকেই জানে না, এবং অফিসে জয়েন করার পরে এটা নিয়ে অনেক ইস্যু হয়, যে জিনিসটার নাম কি, আর নামটা তো একটা মানে ইনিশিয়াল বিষয়, বাট এটা যে কত ইম্পর্টেন্ট মেইনটেইন করাটা, যে একটা টাইম কমিটমেন্ট যেটা হয়। সো আমি একটা ক্লু দিয়ে দেই, টাইম আসতে একটু মানে কমেন্ট আসতে একটু সময় লাগে, ক্লু দিয়ে দিই এর মধ্যে, যে
মারা যাওয়ার সাথে সম্পর্কিত টাইমটা, এই যে একজন ফার্স্টে পেরেছে শাকিরুল ইসলাম, ডেডলাইন। ইয়েস, দি অ্যান্সার ইজ ডেডলাইন। তো ডেডলাইনের বিষয়ে আমি এখন একটু বলে নিতে চাই যে ভাইয়া যে কথাগুলো বলছেন অবশ্যই অত্যন্ত জরুরি। তো এই একটা ওয়ার্ড মেনটেন করতে পারা, যে কোনো জায়গায় অ্যাজ এ প্রফেশনাল আমি যখন যাচ্ছি, আমি যে টাইম লাইনটা কমিট করি যে আমি ওর মধ্যে করব, এবং না পারলে আগে ইনফর্ম করা। সো ডেডলাইনটা ডেড হয়ে যাওয়ার আগেই আমাকে আমার সুপারভাইজারকে জানাতে হবে। এটাও আমরা অনেকে মেনটেন করতে পারি না, অনেক ইয়াং প্রফেশনালরাও আছি, অনেক স্টুডেন্টরাও আছি যারা এই বিষয়ে সিরিয়াস না। সো ইটস আ বিগ পার্ট ফর আওয়ার ক্যারিয়ার, অ্যান্ড আমাদের সাথে কিন্তু ওই বিষয়গুলো অ্যাসোসিয়েটেড হয়েছে যে মানুষ ভাবে ওর কাজগুলো সে ঠিক মতো করে দেয় না, সো তাকে তখন কাজও কম দেওয়া হয় এবং লিডারশিপ অপরচুনিটিও কম পায়। সো আই ফেল্ট লাইক যে এটা অ্যাড্রেস করা প্রয়োজন আজকে। সো আরিফ ভাইয়ের জন্য আর কারো প্রশ্ন আছে কিনা, লেট আস নো। ভাইয়া আমাদের সাথে আর বেশিক্ষণ থাকছেন না, so I'm sure he has to go back. And recently you have also seen one of his works, কিছুদিন আগে বাংলাদেশ চ্যালেঞ্জ নামে একটা তারা কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছিল। সো একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে একটা কাজ করা হয়েছিল ভাইয়াদের, ওটাও তো A2I এর সাথে ছিল মনে হয় ভাইয়া। জি, সো আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করছিলাম, A2I ছিল অ্যাক্সেস টু ইনফরমেশন, আর হচ্ছে গ্রামীণ ফোন ছিল, এবং আরো আমাদের বাংলাদেশ স্কাউট ছিল, এবং আরো লাইক গুগল পার্টনার্স এন্ড গুগল কমিউনিটিস গুলো পার্টনার ছিল। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। বিগ ক্যাম্পেইন। সো কারো কোনো প্রশ্ন থাকলে ভাইয়ের জন্য লেট আস নো। আর ভাইয়া আমি যদি আপনাকে বলি যে ফাইনাল একটা মেইন লেসন যেটা ক্যারিয়ারে ওভারঅল কন্টিনিউ করা দরকার, যদি একটা হয়, আই এম শিওর देयर আর লটস অফ থিংস, হুইচ ওয়ান উড ইউ পিক, যে এইটা অ্যাট লিস্ট যে কোনো ভাবেই হোক মেইনটেইন করা দরকার? সো সেটা অফকোর্স হবে যে মানে ইউ হ্যাভ টু কিপ লার্নিং এভরিডে। সো ইট ডাজন্ট ম্যাটার যে আপনি ক্যারিয়ার শুরু করছেন নাকি মিড ক্যারিয়ারে আছেন নাকি এন্ড ক্যারিয়ারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। সো যেদিন আপনার মানে শেখা শেষ, শেখা বন্ধ হয়ে যাবে, ওদিন ক্যারিয়ারের গ্রোথ, লাইফের গ্রোথ এগুলো বন্ধ হয়ে যাবে। এবং মানে টেক ওয়ার্ল্ডে নতুন রোজই নতুন কিছু না কিছু আসছে, যদি আপনি ইঞ্জিনিয়ারিং বা এই সাইডে জব করতে চান। সো রোজই কিছু না কিছু আসছে এবং রোজই কিছু না কিছু আর কি শিখতে হবে। সো ওটা বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রাইট, নেভার স্টপ লার্নিং। কয়েকটা কোয়েশ্চেন এসেছে, আমরা একটা কোয়েশ্চেন নিচ্ছি, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে কোন ফিল্ডে এন্টারপ্রেনারশিপটা বেশি প্রয়োজন? আচ্ছা, এটা আমি যদি একটু এইভাবে বলি, এটা আসলে মানে ঠিক আছে, কোন ফিল্ডে বেশি প্রয়োজন এটাও জানা ইম্পর্টেন্ট। ওটার সাথে প্রয়োজন যে মানে আপনি কোন ফিল্ডে ইন্টারেস্টেড আর কি, যে আপনি যে মানে সনবাজি আগে কি গাই দেখাচ্ছিলেন। সো আমি যদি ওই ফিল্ডে ইন্টারেস্টেড, অ্যাবসলিউটলি আমি যদি ইন্টারেস্টেড না থাকি ওটাতে আমার কাজ করে মেবি বেশি দিন আসলে সাস্টেইন করাটা খুব টাফ হয়ে যাবে। সো এটা আগে মানে আইডেন্টিফাই করা যে আপনি কোন ফিল্ডে বেশি ইন্টারেস্টেড। কিন্তু এখন যে ফিল্ডেই কাজ করেন না কেন, যেই হোক, এটা গার্মেন্টস হোক, এটা কোনো লোকাল কিছু হোক বা হোয়াট এভার ইট ইজ, যে প্রোডাক্ট যাই হোক না কেন, টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। এনিথিং ইউ ডু টেকনোলজিকে এনেবলার হিসেবে রাখতেই হবে, এবং মানে জিনিসটাকে অটোমেশন করা, হ্যাঁ, ডেটা ভিত্তিক করা, এগুলো করতেই হবে। সো অফকোর্স টেক ইজ নাম্বার ওয়ান। টেকের দিয়ে অন্য কোনো না কোনো সেক্টরে কাজ করতে হবে যেটা আপনি প্যাশনেট এবং যেটা সম্পর্কে আপনি জানেন। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাইয়া। আরো বেশি থ্যাঙ্কস দিব যে এই একটা উত্তরে আরো 2-3টা অন্য প্রশ্নের উত্তরও হয়ে গেছে। সো কোন স্কিল করলে এগিয়ে যেতে পারবো, কোন স্কিলে ডেভেলপমেন্ট দরকার, সো দে গট দি আনসার। সো আরিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন আওয়ার সেশন। আই হ্যাড আ গ্রেট টাইম। আই এম শিওর দিস, যারা আজকে ইয়াং প্রফেশনাল যারা দেখছেন, যারা স্টুডেন্ট যারা দেখছেন, তারাও অনেক কিছু জানতে পারলেন থ্রু ইউ এন্ড ইউর এক্সপিরিয়েন্স। সো ইউর ডুইং আ গ্রেট ওয়ার্ক, কিপ ডুইং হোয়াট ইউর ডুইং। ইনশাআল্লাহ পরে কথা হবে, এন্ড ফিউচারও যদি আমরা অন্য কোনো সেশনে আপনাকে পাই আমরা খুবই খুশি হব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। প্লেজার, থ্যাংক ইউ ভাইয়া, হ্যাভ এ গুড ডে। ইউ টু, বাই। ওকে, আমাদের ইয়াং প্রফেশনালরা কি অবস্থা সবার? That was Arif Nizami Bhaiya from Praner Labs, and I think he gave you some good pointers to remember. যেমন never stop learning it's an obvious thing. At the same time, you saw that he studied in Tripoli, and then ওখান থেকে উনি সিএসসি তে এত ভালো করেছেন যে আসলে আমরাও অনেকে হয়তো ভাবতাম যে আচ্ছা সিএসসি মেজরই হয়তো করা, বাট দেন হি
kept switching and he could still maintain his pace because তার হিউম্যান ইন্টারাকশনটাও ভালো ছিল এবং রেগুলারলি উনি মানুষের সাথে কাজ করার কারণে উনি ওভারঅল একটা আইডিয়া এবং ওভারঅল একটা রেপুটেশন মেনটেন করতে পেরেছেন, যে কারণে বড় বড় কাজগুলো তারা করার মতো এখন সুযোগ সুবিধা পাচ্ছেন। সো এখন আমরা আমাদের সেশনের লাস্ট পার্টে চলে এসেছি, আর মাত্র 10 মিনিট আছে, তারপরে আমরা আমাদের আজকে সেশন শেষ করব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, কিপ ইউর কোয়েশ্চেন্স কামিং, আমরা অ্যান্সার দিব। সো দ্যাট ওয়াজ আরিফ নিজামী ভাইয়া। আমরা আমাদের সেশনে ব্যাক করছি। ভালো ক্যারিয়ার মেইনটেইন করার জন্য কি কি করতে হবে? সো জবের জন্য একটা কোয়েশ্চেন আমি আগে নিয়ে নিই, ইটস অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবার জন্যই এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, যে জবের জন্য আমি কি নিজের পছন্দকে প্রেফারেন্স দিব, নাকি আমি যে বিষয়ে চাকরি পাওয়া যাচ্ছে সেই বিষয়ে প্রেফারেন্স দিব? সো আমি কি আমার ক্যারিয়ার চেঞ্জ করব কিনা, সেটার উত্তরে যদি আমি দিতে চাই, তাহলে প্রথমত বুঝতে হবে যে, এক সেকেন্ড, একটা ডিফিকাল্টি হচ্ছে একটু, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, সো প্রথমত বুঝতে হবে যে কোন সিচুয়েশনে আমি আছি। কারো কারো ফ্যামিলিতে অনেক বেশি কন্ট্রিবিউশন করা দরকার, কারো ফ্যামিলির ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা লাগবে। আমরা সামনে দেখবো এই স্লাইডটা, যে রিয়েলিটি আমাদের বুঝতে হবে। অনেক সময় যেটা আমরা চাই সেটা এই মুহূর্তে পাচ্ছি না, তখন হয়তো আইনস্টাইনের মতো আমাদের একটা পেটেন্ট ক্লার্ক হিসেবে কাজ করা লাগতে পারে, তখন হয়তো জেমস ক্যামেরনের মতো আমরা ট্রাক ড্রাইভিং করছি, বাট আমাদের প্যাশনটাকেও আমরা অন্য পাশে লালন পালন করে যাব। সো ইট ডিপেন্ডস অন ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, ওয়ার ইউ আর রাইট নাও, এবং ওই বিষয়টাতে আপনি কতটুকু জানেন, তুমি কতটুকু জানো, সেটাও আর একটা বিষয়। সো সবকিছু ওভারঅল চিন্তা করে দেন এই ডিসিশনটা নিলে একটা বেস্ট ডিসিশন হবে। শুধুমাত্র ইমোশনের বশে কিছু করে ফেলাটাকে আমি সাপোর্ট করব না, কারণ একটা লাইনে চলে যাওয়া বা একটা ক্যারিয়ার পিক করার পেছনে অনেক দিনের একটা সাধনা থাকে, এবং প্রত্যেকটা ক্যারিয়ারে ঢোকার পরে ওটার সাথে একটা ট্যাগ হয়ে যায়, যে কারণে ক্যারিয়ার সুইচিং এর ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। সুতরাং আমি বলবো যে আগে এই ফাইন্যান্সিয়াল বিষয়টা চিন্তা করা, নিজের ক্যাপাবিলিটি চিন্তা করা, বাজারে আমি যেটা করতে চাই সেটার ভ্যালুয়েশন কত, আর আমি যে বিষয়ে চাকরি করার সুযোগ পাচ্ছি সেখানে আমার কতটুকু ভালো লাগা, মাঝে মাঝে আমাদের স্যাক্রিফাইসও করা লাগতে পারে। সো আমরা ডেডলাইনের বিষয়টা বললাম, যে ডেডলাইনটা আমরা ফেইলিয়রের আগেই ইনফর্ম করে দেব। এগ্রিকালচারের বিষয়ে কোয়েশ্চেন করছে একজন, এগ্রিকালচারের বিষয়ে এন্টারপ্রেনারশিপ যদি করতে চাই, তাহলে হোয়াট কাইন্ড অফ এন্টারপ্রেনারশিপ? অ্যাগ্রোটেক ক্যান বি ওয়ান অফ দেম। আগেই যেটা বলা হয়েছে যে ইকিগাই বুঝতে হবে, এবং নিজের ওখানে এনাফ নলেজ, রিসোর্সেস এবং অন্য হিউম্যান বিংসদের চেনা আছে কিনা, পরিচিত আছে কিনা, সেটা জানতে হবে। তারপরে ইউ ক্যান টেক আ ডিসিশন। সো অ্যাগ্রোটেক আগামী দিনে করোনার কারণে চাষাবাদের দিকে আরেকটু ফোকাস বাড়বে, এবং যেহেতু মানুষ এখন বাধ্য হবে সবাই এই নিজেদের স্পেন্ডিংটা কাট করার জন্য, আমাদের যে বেসিক কমোডিটি নিড আছে এই নিডটা কিন্তু থেকে যাবে, যে কারণে অনেকে এখন অ্যাগ্রোটেক নিয়ে ইন্টারেস্টেড। সো ইউ ক্যান থিঙ্ক ইন দ্যাট রিগার্ড। আমাদের ক্যারিয়ারে ভালো করার জন্য টু ডু লিস্ট একটা ফরজ কাজ, এটা মেনটেন করতেই হবে, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আমাদের র্যাপও মেনটেন করতে হবে। র্যাপোর ব্যাপারে আমরা পরবর্তীতে আবার দেখবো কমিউনিকেশনের ট্রেনিং এ, মেইনলি এটাকে আমরা বাংলায় খাতির বলতে পারি। সো ভালো ক্যারিয়ারের জন্য আমাদের মানুষজনের সাথে খাতির মেনটেন করতে হবে, অ্যান্ড এটা আমরা অনেক সময় ভুলে যাই, বাট আমরা যাকেই আমাদের ক্যারিয়ারে আশেপাশে পাই না কেন, আমরা মুন্না ভাই এমবিবিএস এর যে সিনটা দেখতে পাচ্ছি, যে জাদু কি ঝাপ্পি, সো সবাইকে আসলে অ্যাপ্রিসিয়েট করাটা দরকার। সবার সাথে আমরা একটা ভালো কমিউনিকেশনে থাকবো, যাতে সবাই আমাদের পজিটিভলি দেখে, পজিটিভলি জানে, এটা আমাদের অনেক হেল্প করবে। এবং গ্রোথ মাইন্ডসেট, গতকালকে আমরা জানলাম গ্রোথ মাইন্ডসেট ক্যারিয়ারে আমাদেরকে অনেক হেল্প করবে। স্পিক উইথ কনফিডেন্স, বি লাউড, বি প্রাউড, অ্যান্ড মেইনটেইন আ জার্নাল। একই জিনিস একটু রিপিট হবে, কারণ ওভারঅল লার্নিং প্রসেসটা সবসময় সেম স্টেপগুলোকে ফলো করে। আরেকটা প্র্যাকটিস আমাদের দরকার, যে আমরা যারা অফিসে কাজ করছি, আপনারা যখন অফিসটা থেকে বের হয়ে আসছেন বা অফিসে যতক্ষণ থাকছেন, যে রুমটাতে কাজ করেন ওই রুমটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, আরো ইমপ্রুভ করা যায়, আরো গোছানো যায়, কোনো প্রসেস ইমপ্রুভ করা যায় কিনা, টিমের মধ্যে কোনো কাজ ইমপ্রুভ করা যায় কিনা, এই জায়গাতেও ভ্যালু অ্যাড করলে মানুষজন মনে রাখে যে এই মানুষটা খুব ভালো গুছিয়ে কাজ করেন, এবং উনি থাকলে আমাদের সবার জন্য ভালো হয়। আমরা শেষের দিকে চলে এসেছি। ক্যারিয়ার সুইচিং নিয়ে একটা কথা বলবো। যখন আমরা ক্যারিয়ার সুইচ করতে চাই, অবশ্যই আমাদের বেটার জায়গায় যাওয়ার কথা, কিন্তু যদি প্ল্যানিং এ ভুল হয়
তাহলে আমরা বেটার কোথায় যাওয়ার বদলে কমোডে চলে যেতে পারি। সো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়, যাতে করে এই ভুলগুলো না হয়। আমরা জব অথবা ক্যারিয়ার সুইচিং এর ক্ষেত্রে কমপক্ষে 2 থেকে 3 বছর টাইম নিব একটা জব থেকে আরেকটা জবে যাওয়ার জন্য, এবং স্যালারি ইনক্রিমেন্ট কমপক্ষে 25% হওয়া প্রয়োজন। কারণ একটা কোম্পানিতে যখন আমরা কাজ করি, পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাই, সেখানে স্যালারি বেনিফিট থাকে, সেখানে ঈদের সময় কিছু বোনাস থাকে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে। আমি যখন আরেকটা কোম্পানিতে যাচ্ছি তখন প্রবেশন পিরিয়ডের কারণে অনেক সময় হয়তো আমি ওই বছরে যে ঈদের স্যালারি, হয়তো ঈদ আসছে সামনেই 2 মাস পর, তো আমার যেহেতু প্রবেশন পিরিয়ড 4 মাস, আমি 2 মাস পরে আমার স্যালারির যে বোনাসটা পাওয়ার কথা পাচ্ছি না। সো আমি তো এটা একটা রিস্ক নিচ্ছি নতুন কোম্পানিতে আসতে গিয়ে, তো আমার স্যালারিটা ওভাবে অ্যাডজাস্টেড হতে হবে। সো আওয়ার স্যালারি ইজ নট জাস্ট হোয়াট উই মেক মান্থলি, বাট ইট ইজ অলসো দি বোনাস অ্যান্ড দ্য অল দি আদার বেনিফিটস কম্বাইন্ড। তারপর ওটাকে প্রতি মাসে ভাগ করে সেটার 25% থেকে 50% ইমপ্রুভমেন্ট দরকার। সো ইটস আ বিট কমপ্লিকেটেড ম্যাথ, আমরা আলাদা পরে ভিডিও করে এটা নিয়ে কথা বলবো, ইউ ক্যান গেট আ বেটার আইডিয়া। তবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, বসের কথা। সো আমরা যদি মেন্টরশিপ না পাই, কারো আন্ডারে গ্রো করতে না পারি, ওই বসের আন্ডারে কাজ করলে সহজ বাংলায় কামলা ছিলাম, কামলাই থেকে যাব। সো কামলা থেকে আমলা হতে গেলে উই নিড টু হ্যাভ গুড মেন্টরস ইন আওয়ার কোম্পানি। অলওয়েজ কনসিডার দ্য বস বিফোর ইউ আর সুইচিং দ্য জব। প্রমোশন পাওয়া যাচ্ছে কিনা একটা বিগ ফ্যাক্টর। যে আমি আজকে, আপনারা যারা আজকে এক্সিকিউটিভ হিসেবে আছেন, আপনারা সিনিয়র এক্সিকিউটিভ হবার যদি সুযোগ পেয়ে থাকেন, আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবার সুযোগ পেয়ে থাকেন, ওই জবটাকে আরেকটু ভ্যালু দিতে পারেন। তো স্যালারিটাও রাখতে হবে, প্রমোশনের সুবিধা আছে কিনা এটা জব সুইচিং এর সময় কথা বলে নিতে হবে। এবং রেসপন্সিবিলিটির ক্ষেত্রে হোয়াট উড ইউ ওয়ান্ট, ইটস সামটাইমস ইটস based on your preference. Do you want to be a small player in a big team, or do you want to be a big player in a small team? You can decide that. কারেন্ট এমপ্লয়ারের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রেখে চাকরি ছাড়াটা সবসময় একটা ভালো প্র্যাকটিস। কারণ আমরা যদি ক্যারিয়ারের কথা চিন্তা করি, তাহলে সবগুলো জায়গাতেই মানুষ আমাদের দেখে, চিনে, আমাদের নামটা জানে, আমরা কি করি সেটা জানে। সো আমার যদি এক জায়গায় রাগারাগি করে বের হয়ে যেতে হয়, হয়তো সেকেন্ড জবটা থেকে থার্ড বা ফোর্থ জবে যখন ক্যারিয়ারে আমি যাচ্ছি, যদি যাই, তখন ফার্স্ট জবের বসকে হয়তো কেউ জিজ্ঞাসা করবে যে ও কেমন ছিল, অথবা কোনো না কোনো ইভেন্টে দেখা হয়ে গেল। তো তখন এই বডি ল্যাঙ্গুয়েজের যে জড়তাটা, এটা আমি আমার ক্যারিয়ারে অনেক জায়গায় হতে দেখেছি, যে প্রিভিয়াস এমপ্লয়ারের সাথে যদি কানেকশন ভালো না থাকে, তখন মানুষজন একটু সাফার করে, রেপুটেশনটা একটু হলেও কমে আসে। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং যে অর্গানাইজেশনে যাচ্ছি সেটা রেপুটেশনটাও একটু চিন্তা করতে হবে, কনসিডার করতে হবে। সো ক্যারিয়ার হ্যাকস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপডেটেড থাকা, রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা, রেগুলার নেটওয়ার্কিং মেনটেন করা, নিজের মেন্টরের সাথে সময় দেয়া, এবং আমাদের অফিসে বিভিন্ন লেভেলের মানুষ আছে। আমি সেই ছোটবেলার ইসপের গল্পটা মনে করাবো, যেখানে সিংহ আর ইঁদুরের গল্পটা আমরা অনেকেই জানি, সবাই জানি আসলে, জানার কথা, যে সিংহ ইঁদুরকে ছেড়ে দেওয়ার কারণে পরবর্তীতে ইঁদুর সিংহকে বাঁচিয়ে দিয়েছিল। সো এইভাবে আমরা ক্যারিয়ারে হয়তো এমন মানুষকে পাচ্ছি যার স্যালারিটা কম, হয়তো যার ডেজিগনেশন অনেক নিচে, ওই মুন্না ভাই এমবিবিএস এর জাদু কি ঝাপ্পির ক্যারেক্টারটার মতোই। আমরা যদি এই যে মানুষগুলো হয়তো আমাদের চাইতে ডেজিগনেশনে একটু লোয়ার লেভেলে আছেন, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করি, একদিন সেই ফেভারটা কিন্তু আমরা ফেরত পাবো, এবং মানুষের দোয়াটাও আমরা ফেরত পাবো। ফাইনালি আমি ক্যারিয়ার প্ল্যানটা দেখাচ্ছি, এটা খুব বেশি বলার কিছু নাই, আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, আপনারা গ্রুপে পেয়ে যাবেন। সেখানে একদম ডিটেইলে বলা আছে কোথায় কোথায় কি বসাতে হবে, সো ইউ ক্যান ফিল ইট আপ অ্যান্ড দিস উইল হেল্প ইউ আ লট। এটা হচ্ছে আরেকটা, যে কোয়ার্টারলি স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি বছরের কোন কোয়ার্টারে কিভাবে গ্রো করব, এটাও ওই ক্যারিয়ার ম্যাপটাতে আমরা দিয়ে দিয়েছি। সো ইউ ক্যান ইউজ দিস অ্যান্ড ইউ ক্যান অলসো আপলোড দ্য স্ক্রিনশটস অন আওয়ার গ্রুপ। আমরা তাহলে দেখতে পারবো হোয়াট ইউ আর প্ল্যানিং টু ডু, তাহলে আমরাও সেখানে কিছু আপডেট দিতে পারবো, সেখানে আমরা হয়তো কোনো ফিডব্যাক দিতে পারবো। সো এখন সময় এসে গেছে আমাদের সেশনের লাস্টে, সেশন আর 1-2 মিনিট থাকবে। লার্নার্স জার্নাল বের করে এখন আমরা লিখে ফেলি আমরা কি কি শিখলাম আজকে, কোন জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল টপিকটা, এবং নেক্সট টাইম এটা কিভাবে অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব, সেই বিষয়গুলো আমরা নোট করে ফেলি, তাহলে আমাদের মনে রাখার সুবিধা হবে। এবং আমি আবার মনে করিয়ে দিই আজকে কি কি নিয়ে কথা হলো। আরেকটা বিষয় আজকে আমরা পুরো ডিপে যেতে পারিনি, কমিউনিকেশনের সময় আবার টাচ করব, যে মানুষের সাথে রাগারাগি, ঝগড়াঝাটি, এগুলো অ্যাবসলিউটলি অ্যাভয়েড করতে হবে। যদি কারো উপর খুব মেজাজও খারাপ হয়, রাতের বেলা তাকে ফোন দিতে ইচ্ছা করছে, ফোন দিয়ে এখন ইচ্ছা মতো গালাগালি দিব, স্টপ ইট, ডোন্ট ডু ইট, স্লিপ অন ইট,
পরদিন সকালে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। রাগারাগিটা আমরা অ্যাবসলিউটলি অ্যাভয়েড করব। রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে, সেটা আমাদের মেনটেন করতে হবে। কখনো যাতে আমরা চিৎকার চেঁচামেচি ঝগড়া এই জিনিসগুলো অফিসে না করি, এটা ক্যারিয়ারের জন্য খুবই বাজে একটা সাইন। তো অনেকে প্রশ্ন করতে পারে তাহলে আমি মানুষের সাথে মেজাজ দেখাবো কিভাবে, অথবা মানুষকে একটু পুশ করবো কিভাবে? সো উই হ্যাভ টু বি সাটল অ্যাবাউট ইট। এটা আমাদের এই ট্রেনিং এর স্কোপে হবে না। ইটস আ বিগ পয়েন্ট, পারসুয়েট করা এবং মানুষকে ওই পুশ করা, কিভাবে জেন্টল ওয়েতে পুশ করা যায়, কিভাবে সফিস্টিকেটেড ওয়েতে মানুষকে ডমিনেট করা যায়, সেগুলো অন্য বিষয়। আজকের স্কোপের মধ্যে সেটা নেই। সো রিক্যাপে আমরা জানলাম ইউ হ্যাভ টু নো ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। সো ইউ ডু অল দিস থিঙ্কিং যে আমার স্ট্রেংথ কি, উইকনেস কি, আমার ইকিগাই কোনটা। অ্যান্ড অনেক সময় এটা শুরুতে প্রথম দিন আসে না। আমি আজকে ট্রেনার হিসেবে কাজ করছি, সারা জীবন করতে চাই, এটাই আমার ইকিগাই। কিন্তু একটা সময় আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতাম, আমার মধ্যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি, তারপরও সন্তুষ্টি হচ্ছে না, তারপরও আমার মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। আমি যে দিন শেষে অনলাইনে ক্লাস নিতাম, সেই ক্লাসের আনন্দটা আমার মধ্যে আরো বেশি মোটিভেশন তৈরি করতো, আরো বেশি ভালো লাগা তৈরি করতো। ওখান থেকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। সো দেয়ার can be times in your life when you are working on something else, but your future is going to demand something different from you. That's okay. সো এটার জন্য যত বেশি আমরা এই কনসেপ্টগুলো নিয়ে চিন্তা করব, কাজ করব, আমাদের জন্য ভালো হবে। ক্যারিয়ার ম্যাপটা আমাদের ফেসবুকে দেয়া আছে, ফেসবুক থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এবং যদি কারো সাপোর্টেড না হয় বলছে, আই থিঙ্ক ইটস আ স্মল ইস্যু, আমরা এটা ফিক্স করে ফেলতে পারবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। জব সুইচিংটা নিয়ে আমরা রাশ করব না, আমরা মেন্টর খুঁজবো এক বা একাধিক। নেটওয়ার্কিং নেটওয়ার্কিং নেটওয়ার্কিং, কিপ পিপল হ্যাপি অ্যারাউন্ড ইউ and find the skill gap for your desired career and develop those skills. Learn every day, like Arif Bhaiya told us, learn every day, keep learning. This is going to give you an edge over the others. And plan your future and execute it. So that was the entire session today. Thank you so much everyone for joining. আমরা আবারও আগামীকালকে আসছি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। পার্সোনাল ব্র্যান্ডিং এর ট্রেনিংটার জন্য আমরা পাওয়ার পয়েন্ট আপলোড করে দিব। যদি সব কারেন্ট মেথডে প্রবলেম হয় আমরা আরেকটা মেথড ট্রাই করব। ডোন্ট ওয়ারি, উই অল হ্যাভ গ্রোথ মাইন্ডসেট। এবং এই ফাইলগুলো তৈরি করা হয়ে গেছে, এটা ডিস্ট্রিবিউট করা তেমন কোনো সমস্যা না, 5 মিনিট আগে পরে ইটস ফাইন। সো ফাইনালি এটাই, এই কোডটা দিয়ে আমরা শেষ করবো যে ইফ আই ট্রাই মাই বেস্ট এন্ড ফেল, ওয়েল আইভ ট্রাইড মাই বেস্ট। সো ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফোর্ট, and inshallah you will have a great career ahead of you. Inshallah, if you are working right now, you will be able to flourish in your career if you follow the guidelines that we described today. So with that, I would like to end this class. Thank you so much once again. I'll see you guys again tomorrow. Bye.